মাইলস্টোন শিক্ষার্থীদের তোপের মুখে 2 উপদেষ্টা, আহত নিহতদের নির্ভুল তালিকার দাবি। হসপিটালে অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরো লাশ বেরোচ্ছে। যেহেতু 100-এর উপরে এতগুলো বাচ্চা কই এখন? তারা তো দেখাইতেছে 50 জন, এখন দেখাইছে 50 জন। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জনের প্রাণহানি, হতাহতের ক্ষতিপূরণ কেন নয় হাইকোর্টের রুল। মাইলস্টোন ট্র্যাজেডিতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিমানে ত্রুটি ছিল কিনা জানতে চায় বিএনপি। কুমিল্লায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা, বিকেলে রাজশাহীতে দাফন। প্রধানমন্ত্রী দলীয় পদ না রাখার বিষয়ে একমত অধিকাংশ দল। সংসদ নেতা বাছাই সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় কমিটি। রাজধানী উত্তরায় মাইলস্টোন কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের ঘিরে ধরে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। দাবি জানিয়েছেন নিহতদের নাম পরিচয় প্রকাশের। আহ্বান জানিয়েছেন শিক্ষকদের গায়ে হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার। নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা আরও বলেন, প্রশিক্ষণ এলাকা পুনর্বিন্যাস সহ বাতিল করতে হবে বিমান বাহিনীর পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান। হসপিটালের অ্যাম্বুলেন্স করে ওটার ভিতরে পুলিশ কেন? হসপিটালের অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরো লাশ বেরোচ্ছে। রাস্তার মধ্যে পরে ওই যে বডি ব্যাগের মধ্যে ঢুকানো। তো এগুলো কি মিস ইনফরমেশন না, নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে? 10 জন যে স্কুলের ভিতরে আছে এমন তো না। যেহেতু 100-এর উপরে এতগুলো বাচ্চা কই এখন? তারা তো দেখাইতেছে 50 জন, এখন দেখাইছে 50 জন, আসলে কত সেটা তো তারা বলতেছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সেখানকার এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। খুবই থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে উত্তরার এই বেল্টের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। 18টি ব্রাঞ্চ যেহেতু রয়েছে, কলেজ শাখার কয়েক হাজার শিক্ষার্থী, ক্লাস 6 থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত বা 8 থেকে একটু বড় শিক্ষার্থী যারা, তারা কিন্তু সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে এসে গতকাল যেখানে দুর্ঘটনা হয়েছিল সেখানে এসে জড়ো হচ্ছেন এবং 4 ঘন্টা বেশি হয়ে গেছে। সকাল 10:30 থেকে কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং তারা 6 দফা দাবি জানিয়েছেন এবং 6 দফা দাবির বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে ঘন্টার পর ঘন্টা বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু শিক্ষার্থীদের যে দাবি, এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং মাঝখানে একবার বের হয়ে উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। কয়েক মিনিটের বক্তব্যের পরেই আসলে শিক্ষার্থীদের আবার তোপের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে তারা এখন কলেজ ক্যাম্পাসের ভেতরে যে প্রধান ভবন রয়েছে সেই ভবনে তারা অবস্থান করছেন। আর গণমাধ্যমের প্রতিও কিন্তু শিক্ষার্থীরা তাদের ক্ষোভ জানাচ্ছেন। তারা অভিযোগ করছেন যে গণমাধ্যমে নাকি সঠিক তথ্য আসছে না। তো গণমাধ্যম কর্মী হিসেবে কিছুক্ষণ আগে যে সরাসরি সম্প্রচারে ছিলাম, আমরাও বেশ তোপের মুখে পড়েছিলাম। আমাদের ক্যামেরার উপর হামলা করা হয়েছে। পরবর্তীতে আসলে স্কুলের যে কম্পাউন্ড, কলেজের ক্যাম্পাসের ভেতর থেকে কিন্তু আমাদেরকে বলা চলে ধাক্কা দিয়ে একদম বের করে দেওয়া হয়েছে এবং তারা যে অভিযোগ করছেন যে তাদের শিক্ষার্থীর সংখ্যা আরও বেশি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটি কন্ট্রোল রুম খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যে কন্ট্রোল রুমে শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবে, কলেজের প্রতিনিধিরা থাকবে, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবে, ফায়ার ব্রিগেডের প্রতিনিধি থাকবে। এই প্রতিনিধির সকলের সম্মিলিত সিদ্ধান্তেই তারা জানা যাবে যে আসলে কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত নিহত হয়েছেন। এবং যেহেতু উত্তরার 5টি হসপিটাল
ওদিকে ঢাকার একদম দক্ষিণে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তো এই একটা পরিবারের কোনো একজন শিশু যদি মিসিং হয়ে থাকে, এক পরিবারে 3জন 4জন মানুষ থাকে সর্বোচ্চ, এই 2-3 জনের পক্ষে এই 5টা হসপিটালে এই কঠিন দুর্যোগের সময়ে কিন্তু খোঁজ নেওয়া বা খুঁজে বের করা খুবই কঠিন অবস্থা। তো সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত যেহেতু সমন্বিতভাবে হচ্ছে না, হওয়ার পরে আসলে বোঝা যাবে যে শিক্ষার্থীদের যে ক্ষোভ বা তাদের যে এই রাগের বহিঃপ্রকাশ কতখানি কমে। সব মিলে কিন্তু এখন ভেতরের পরিস্থিতি খুব একটা ভালো বলা যাবে না, যেহেতু রাষ্ট্রের 2 থেকে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভেতর অবরুদ্ধ হয়ে আছে, গণমাধ্যম কর্মীদের ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের আসলে তারা বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু যেহেতু শিক্ষার্থীদের বয়স খুবই মানে তারা সর্বোচ্চ তাদের কলেজ লাইফ তা 16, 17, 18 সর্বোচ্চ তাদের এইজ, তো এই বয়সের শিক্ষার মানুষজনকে কিন্তু আসলে নিবৃত্ত করা খুবই কঠিন। আর যেহেতু সম্প্রতি গতকাল তাদের স্কুলে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে যেখানে তাদের ছোট্ট ভাই বোন চোখের নিমিষে পুড়ে অঙ্গার হয়ে গেছে, এক মানে জীবন্ত শিশুরা চলে গেছে পৃথিবী থেকে, এই ভাষা আসলে বলে বোঝানো যাবে না তাদের যে কষ্ট। সকাল থেকে আমরা অনেক অভিভাবককে দেখেছি যারা হাতে মোবাইল ফোনে ছবি নিয়ে ঘুরছেন, গণমাধ্যম কর্মীদের দেখানোর চেষ্টা করছেন, কেউ বলছেন যে আমার ভাগ্নি, কেউ বলছেন আমার খালাতো বোন পাচ্ছি না, কারো 2 ভাই বোন একসাথে পড়তো, একজনকে পাওয়া গেছে আরেকজনকে পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে আসলে এখানকার অবস্থা, পরিস্থিতি খুবই ঘোলাটে। বেলা গড়ানোর সাথে সাথে আসলে বোঝা যাবে এই পরিণতি কোন দিকে গিয়ে থামে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কন্ট্রোল রুম খোলা হয় এবং সব সংস্থার সমন্বয়ে যখন হিসাব কমপ্লিট করা হবে। সবুজ, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার যদি স্কুল কর্তৃপক্ষের কারোর সাথে কথা হয়েছে, গতকালের তো অ্যাটেন্ডেন্স বুক ছিল, কি পরিমাণ স্টুডেন্ট বা শিক্ষার্থী গতকাল এসেছিল এবং কি পরিমাণ বাসা পর্যন্ত গিয়েছে, অ্যাটেন্ডেন্সের যে লিস্টটা আছে সেটা দেখে তো অনেক কিছু বের করা যায়। ওইরকম কিছু ব্যাপারে কিছু কথা হয়েছে স্কুলের সাথে? অ্যাটেন্ডেন্স লিস্ট কিন্তু 2 থেকে আমি নিজে স্বচক্ষে দেখেছি এবং যারা ভেতরে উদ্ধার তৎপরতার সাথে জড়িত ছিল এমন কয়েকজনের সাথে আমি কথাও বলেছি। তারা যে তথ্যটি দিয়েছে একদম বিমানটি যেই 2টি শ্রেণীতে হামলে পড়েছে বা আছড়ে পড়েছে সেই 2 শ্রেণীর কিন্তু সব কিছু পুরো ছাই হয়ে গেছে। তো সেই 2 শ্রেণীর অ্যাটেন্ডেন্স পাওয়া খুবই কঠিন, কিন্তু পাশের কক্ষগুলোর যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সগুলো এখানে রয়েছে। আর যেহেতু এখনও ডিজিটাল পদ্ধতিতে এই স্কুলে কিন্তু শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স নেই, অর্থাৎ কার্ড পাঞ্চ করে ঢোকার পরে সার্ভারে তথ্যটা থাকবে। তো যেহেতু অভিভাবকরা রয়েছে, এদের লগ বই রয়েছে বা রেজিস্টার্ড বই রয়েছে, সেখান থেকে নিশ্চয়ই জানা যাবে। তো মোট কথা হচ্ছে সময় কিন্তু আসলে দেয়া লাগবে, কারণ ঢাকার উত্তরে হচ্ছে স্কুলের অবস্থান আর ঢাকার দক্ষিণ হচ্ছে ঢাকা মেডিকেলের অবস্থান। এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে আরেকটি হসপিটাল, এদিকে 5টি হসপিটালে শিক্ষার্থীরা রয়েছেন। তো সব মিলে এই বিপদসংকুল সময় আসলে কে হারিয়ে গেছে, কে মারা গেছে, কে হসপিটালে ভর্তি রয়েছে, কে পুরো একদম অঙ্গার হয়ে গেছে, তার দেহবশেষ নেই, এই সব কিছু কিন্তু অনুসন্ধান বা নির্ধারিত করার জন্য সময় দেয়া লাগবে। স্কুল কর্তৃপক্ষ কিন্তু আমাদের সাথে এই কথাই বলেছেন। আমরা এমন শিক্ষককেও দেখেছি যে তার এক সন্তান মারা গেছেন, সকালবেলা তিনি দাফন করে আবার কিন্তু তিনি স্কুলে এসেছেন এই উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো সব মিলে আসলে এখানকার যে পরিস্থিতি, যে কোনো সুষ্ঠু ব্যবস্থাপনায় চলবে বা কোনো লাইন মতো যে চলবে, মানুষজন তার প্রেক্ষিতে তাদের হিসাবটা নিবে, সে অবস্থা আসলে এখানে নেই। আর ব্যাখ্যা করারও আসলে এখানে কিছু নেই, সবাই ব্যাপক উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন এবং সবাই কিন্তু আসলে যুদ্ধাংদেহী এক ধরনের অবস্থায় রয়েছে। তারা গণমাধ্যমের প্রতি কিন্তু তাদের ক্ষোভ ঝাড়ছে, কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমরা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে সকল হাসপাতালগুলোতে মরদেহ গেছে, হাসপাতালগুলো থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলোই কিন্তু আসলে গণমাধ্যমে আসছে। তো বেলা গড়ানোর সাথে সাথে, দিন যাওয়ার সাথে সাথে আসলে এই বিষয়গুলো অনেক স্পষ্ট হবে এবং আশা করি বা ধারণা করা যায় যে ছাত্রদের যে বিক্ষোভ, এই বিক্ষোভ কমবে। যে সবুজ, আপনি খবর সংগ্রহ করতে থাকুন রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন শফিকুল ইসলাম সবুজ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের 6টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্থাপন করা হয়েছে তথ্য কেন্দ্র, নিহত এবং আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ২০টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনাক্ত করা যায়নি ৬টি মরদেহের পরিচয়। সবশেষ যে ১০ জন মারা গেছেন তাদের ৭ জনই শিশু। এসব মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে স্বজনদের নমুনার সাথে মিলিয়ে হস্তান্তর করা হবে। ডাক্তার সাইদুর রহমান আরও জানিয়েছেন, দগ্ধ ও আহত ৭৮ জন ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসার খবর জানাতে আমরা এখন চলে যাব জিনিয়া কবির সূচনার কাছে। সূচনা, এখন কি পরিমাণ শিক্ষার্থী সেখানে আছেন, তাদের অবস্থা জানাবেন? শাহনাজ, এখানে একজন অফিস সহকারী অর্থাৎ সবুজা বেগম সহ শিক্ষার্থী আছে ৪৪ জন ভর্তি, এবং এখানে আইসিইউতে আছেন ৭ জন, কারণ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে ২ জনকে গুরুতর অবস্থায়, সংকটজনক অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানে সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় যে শিক্ষার্থী, তার নাম মাহতাব, তিনি 85% পুড়ে গেছেন, এবং তার স্বজনদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আসলে কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তবু আমরা চেষ্টা করেছি জানতে যে আসলে মাহতাব কেমন আছে। মাহতাব আসলে ৪৮ ঘন্টা সময় চেয়েছেন চিকিৎসকরা, যে তারপরেই তার অবস্থান তারা বলতে পারবে। তবে কিছুক্ষণ আগে একটি ভালো সংবাদ, সেটা হচ্ছে মাহতাব নিজেই শ্বাস নিচ্ছিল অক্সিজেন ছাড়া। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু গতকাল থেকে যে ফ্লুইড স্যালাইন, সেটি এত বেশি প্রয়োজন হয়েছে রুগীদের, সেটির কিছুটা স্বল্পতা সকালে হয়ে গিয়েছিল। সেই স্বল্পতা এবং সংকট কিন্তু কাটিয়ে ওঠানো গেছে। কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কিছু ফ্লুইড স্যালাইন এখানে এসেছে, এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে কিছু ওষুধেরও ঘাটতি বা স্বল্পতা ছিল, সেটিও তারা কাটিয়ে ওঠার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এবং আরেকটি শিক্ষার্থীর মায়ের সাথে আমাদের কথা হচ্ছে, শ্রেয়া ঘোষ, ক্লাস 3তে পড়েন, এবং তার কিন্তু 7% পুড়লেও আসলে চিকিৎসকরা একটি কথা বলেছেন, এবং স্বজনরাও, যে অনেকের পোড়ার যে পরিমাণ বা শতাংশ সেটি হয়তো বেশি, কিন্তু হয়তো তার সংকটপূর্ণ অবস্থা কম। আবার অনেকের হয়তো, যাদের হয়তো পোড়ার শতাংশটা কম কিন্তু সংকটপূর্ণ অবস্থাটা বেশি, কারণ এক্ষেত্রে শ্বাসনালী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ যাদের শ্বাসনালী পুড়ে গেছে তাদের ব্যাপারে আসলে কিছুই বলা যাচ্ছে না, কারণ অধিকাংশ শিশুই আসলে তারা তো এই ম্যানেজমেন্টগুলো বুঝে না। আরেকটি বিষয় সামনে আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে উত্তরার যে মেডিকেল কলেজগুলো কিংবা অন্যান্য মেডিকেল কলেজগুলো, সেই কলেজগুলো আসলে এই যে বার্ন যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু এই পর্যায়ে নেই যেটি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট কিংবা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে। সুতরাং ওখানেও কিছুটা বিলম্বিত হওয়ায় কিন্তু শিশুরা সংকটাপন্ন পরিস্থিতিতে পড়ছে, এবং চিকিৎসকরা বারবার একটি কথা বলছেন যে রুগীদের দেখতে যেন ভিড় না করা হয়। যেমন আজকে বারবার আমরা গণমাধ্যম কর্মীরাও বলছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখানে কোনো ধরনের কোনো ব্লাডের প্রয়োজনও নেই এবং নেওয়াও হবে না, এবং তারপরেও কিন্তু ব্লাড দেওয়ার জন্য ডোনাররা ভিড় করছেন, এবং পুরো হাসপাতাল কিন্তু সেনাবাহিনীর তদারকিতে আছে। সেনাবাহিনীরা কিন্তু কাউকেই প্রয়োজন ছাড়া একেবারেই ঢুকতে দিচ্ছে না, এবং গণমাধ্যম কর্মীরা সুশৃঙ্খলভাবে সেটি করছেন, এবং তাদের যে কাজ সেটি আমরা করছি, এবং বাকি যে ভলেন্টিয়ার রয়েছে, স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে, তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে শাহনাজ, এই ছিল আমার কাছে এখনকার। জি, জুনিয়া কবির সূচনা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আহত শিক্ষার্থীদের খবরাখবর জানাচ্ছিলেন জিনিয়া কবির সূচনা। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের অভিযোগ সঠিক নয়, এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানিয়েছে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপনের যে অভিযোগ তোলা হয়েছে তা অপপ্রচার। আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। দুর্ঘটনায় কেউ নিখোঁজ থাকলে তার স্বজনরা স্কুল কর্তৃপক্ষের সাথে যেন যোগাযোগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানিয়েছেন, নিহত এবং আহতদের জন্য সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে বিমান প্রশিক্ষণের বিষয়টি ভেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের
চিকিৎসার খোঁজ খবর নিয়ে তিনি বলেন, বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গেলে দুর্ঘটনার কারণ জানা যাবে। এখানে গল্প বানানোর সুযোগ নেই। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। যা প্রয়োজন তাই করা, যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমানে বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। বিদেশে বাংলাদেশি মিশনেও পালিত হচ্ছে শোক। এদিকে বিমান দুর্ঘটনায়, প্রাণহানির ঘটনায় নিরাপত্তা পালন করে শ্রদ্ধা জানিয়েছেন আপিল বিভাগ। দুপুরে 1টার পর বিচার কাজ চলবে না সুপ্রিম কোর্টে। আহত নিহতদের জন্য ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা এবং প্রশিক্ষণের জন্য বিমানটি ফিট ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নয়াপল্টনে দোয়া মাহফিলে এ দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জর্ণাকীর্ণ শহরে বিমান বাহিনীর প্রশিক্ষণ কতটা যৌক্তিক সেটিও জানতে চান তিনি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হলে ভবিষ্যতে তা এড়ানো সম্ভব বলে মত দিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়। আকাশের বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা তদন্ত করবে এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর দিয়ে করা প্রকাশ করার জন্য। মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়েছে কুর্মিটোলাতে। এতে অংশ নেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধান ও সহকারী নৌ প্রধান। বেলা 1:45টার দিকে কুর্মিটোলা প্যারেড গ্রাউন্ডে আনা হয় তৌকিরের মরদেহ। এ সময় তৌকিরের বাবাকে সান্ত্বনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় পতাকা মোড়ানো কফিন বহন করেন তার সহকর্মী ও ব্যাচমেটরা। 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জানাজার আগে তুলে ধরা হয় পাইলট তৌকিরের জীবন বৃত্তান্ত। তার নিকট আত্মীয়রা তৌকিরকে ঘিরে স্মৃতিচারণ করেন। জানাজা শেষে তৌকিরের মরদেহ নেওয়া হবে রাজশাহীতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে সমাহিত করা হবে রাজশাহীতে। স্বজনরা জানিয়েছেন, ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ নেওয়া হবে রাজশাহীতে। বিকেল 4:30টায় জেলা স্টেডিয়ামে হবে জানাজা। পরে দাফন করা হবে সোপুরা কবরস্থানে। পাইলট তৌকিরের মৃত্যুতে শোকাহত পুরো রাজশাহীবাসী। দোয়ার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। ছোট থেকে সে নম্র, খুব ভদ্র, যেমন দেখতে সুন্দর চেহারা তেমনি তার আচার ব্যবহার। আমার কাছে সে ক্লাস 6-এ ক্যাডেট কোচিং করেছে, তখন থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। 1 বছর আগে তার বিয়ে হয়েছে, আর ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠান হয়েছে। মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে সমাহিত করা হবে রাজশাহীতে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবরার শাহীর। আবরার শাহীর, রাজশাহীর পরিস্থিতি জানাবেন। ঘণ্টাখানেক আগে আসলে
নিহত পাইলটের জানাজা অনুষ্ঠিত হয় ঢাকাতে। তারপরে আমরা সম্প্রতি জানতে পেরেছি হেলিকপ্টারে করে তার মরদেহ রাজশাহীতে আনা হচ্ছে এবং এই মরদেহবাহী হেলিকপ্টার যেটি রয়েছে সেটি এখন আছে ঠিক যমুনা নদীর উপরে। ফলে বলা যায় যে 15 থেকে 20 মিনিটের মধ্যে সেটি আসলে রাজশাহীতে প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক বেশি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা তারা সকলে এখানে ভিড় করছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে আসলে কিছুটা সময় বাকি আছে, তার মধ্যেই চলে আসবে হেলিকপ্টারটি রাজশাহীতে এবং তারপরে আসলে শেষকৃত্যে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা একটু কথা বলতে চাই মূলত এখন আসলে মরদেহ কি বাসায় আনা হবে কিনা এবং তারপরে আসলে কোথায় নেওয়া হবে যদি বলতেন। আমাদের জানা মতে মরদেহ 3টার দিকে ক্যান্টনমেন্টে ল্যান্ড করবে, ক্যান্টনমেন্টে সামরিক হেলিকপ্টারে ল্যান্ড করবে, এরপরে বাসা নিয়ে আসবে। বাসা থেকে আপনার রাজশাহী স্টেডিয়ামে বিকাল 4:30 জানাজা হবে। তারপরে দাফন হবে এখানে সুপরা যে গোরস্থান আছে সেখানে। পরিবারের স্বজনরা তো সাথে ছিলেন, তারা আসছেন কি? সাথে আসবেন, জানা তার সাথে আসবেন। আর এমনি মাইকিং এর জন্য সারা শহর কিংবা নগরবাসীকে জানানোর জন্য কি ব্যবস্থা রয়েছে? এটা অবশ্য আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমি একটু যেহেতু হাসপাতালে ছিলাম, নিশ্চয়ই এটা জানাজানি হয়ে গেছে এবং সরকারি প্রশাসন তো এ ব্যাপারে নিশ্চয়ই কাজ করছে আর কি। যেমন বিসিএস ম্যাডামের কাছ থেকে শুনলাম যে একটা প্রোগ্রাম ছিল, অন্য একটা প্রোগ্রাম, উনি প্রোগ্রাম ক্যান্সেল করছেন এই প্রোগ্রামের জন্য আর কি, জানাজার জন্য। সরকারের পক্ষ থেকেও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে? অবশ্যই থাকবে। আর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা ইসলাম ব্যাংক মেডিকেল কলেজের পক্ষ থেকে আসছি, প্রিন্সিপাল স্যার আসছেন কাজী মহিউদ্দিন, আমি ডাক্তার জাহাঙ্গীর, হাসপাতালের ফাউন্ডার ডিরেক্টর। অনেক ধন্যবাদ আপনাকে। যতটা শোনা যাচ্ছে এখানে নগরীর বিশিষ্ট জন যারা রয়েছেন, আত্মীয় স্বজন সকলেই আসছেন এবং তারা বলছেন যে বেলা 3টার মধ্যে হেলিকপ্টারটি এখানে মরদেহবাহী হেলিকপ্টারটি ল্যান্ড করবে এবং তারপরে ক্যান্টনমেন্ট পাশেই, সেখান থেকে আসলে মরদেহটি এখানে নিয়ে আসা হবে, এখান থেকে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য জেলা স্টেডিয়ামে এবং তারপরে জানাজা শেষে আসরের আগেই মূলত তার দাফন করা হবে সোপুরা কবরস্থানে এবং তারপরে মূলত বিমান বাহিনী যারা আসবেন তারা আসলে আবারও ফেরত যাবেন ঢাকাতে। এই জন্য কিছুটা এগিয়ে আনা হয়েছে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবদার শাহিদ, পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে সমাহিত করা হবে রাজশাহীতে, এ নিয়ে জানাচ্ছিলেন আবদার শাহিদ। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর একই সাথে দলীয় পদে থাকতে পারবেন না, এ বিষয়ে একমত 3/4 দল ও জোট। যারা একমত না তারা সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 17তম দিনের মতো আলোচনায় এই সিদ্ধান্ত জানায় কমিশন। এছাড়া প্রধানমন্ত্রী একই সাথে সংসদ নেতা হবেন কিনা সে সিদ্ধান্ত দলের সংসদীয় কমিটি নির্ধারণ করবে। দলগুলোর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজ আলোচনা হবার কথা রয়েছে। আলোচনার শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রস্তাব আনা হয় এবং নিহতদের জন্য দোয়া করা হয়। আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে এই আহ্বান জানিয়েছি যে যেন নিহত পরিবারদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়, যে ক্ষতি অপূরণীয়, কোনো ক্ষতিপূরণ কোনো অবস্থাতেই সন্তানদের ফিরিয়ে আনবে না। যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে চলছে ঐক্যমত্য কমিশনের আলোচনা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। ঐক্যমত্য কমিশনের আজকের আলোচ্য বিষয় নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শাহনাজ, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বিগত দিনে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, তবে দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। তো সেই কারণে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কমিশনের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত জানিয়েছেন এবং সেই সিদ্ধান্ত হলো যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিষয়ে 3/4 রাজনৈতিক দল একমত পোষণ করেছে, তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সিদ্ধান্তে তারা একমত পোষণ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যখন জাতীয় সনদটি তৈরি করা হবে তখন ভিন্ন মত দেবার সুযোগ থাকবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা ভিন্ন মত দেবেন তারা এই বিষয়ে ভিন্ন মত জাতীয় সনদে তারা লিপিবদ্ধ করতে পারবেন। আরেকটি বিষয় রয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই বিষয়টি নিয়ে বিগত দিনেও আলোচনা হয়েছে, দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারে
করেননি, ফলে আজকেও আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই বিষয়টি নিয়ে তারাও কিন্তু একমত এখনো হতে পারেনি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিগত দিনে আমরা দেখেছি যে জামাত এবং বিএনপি বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও আজকে তত্ত্বাবধায়ক সরকার গঠন ইস্যুতে তারা কিন্তু একমত পোষণ করেছে। সেখানে তারা বলেছে যে বিভিন্ন অপশন যদি ফেল করে তো সেই ক্ষেত্রে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করার কথা বলা ছিল ঠিক সেভাবে গঠন করা যেতে পারে। এই প্রস্তাবটি কিন্তু জামাত এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাই এই বিষয়ে একমত পোষণ করেছে। তবে অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বলছেন যে বিচার বিভাগকে এই প্রক্রিয়ার সাথে যাতে জড়ানো না হয় সে কারণে কিন্তু দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। তো এখন পর্যন্ত কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে, বিরতির পরে আবারও শুরু হবে এই বিষয়ে আলোচনা। শাহনাজ। জি, আশিকিন প্রিন্স। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, এই নিয়ে জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স। এবার থাকছে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রতিবাদের ঘি ঢেলেছিল রয়েছে এমন নানান ঘটনা মনে আছে নিশ্চয়ই। পুলিশের এপিসিতে স্পর্ধিত এক ভঙ্গিতে রং দেয়া সেই যুবকটির কথা, যার এমন প্রতিবাদে সাহস জুগিয়েছিল স্বৈরাচারের বুকে পাল্টা আঘাত করতে। এপিসিতে রং দেয়া সেই যুবকের সাথে কথা বলেছে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। আমরা তার সেই সাক্ষাৎকারটি শুনব। এ যেন শোষণ যন্ত্রের মুখে কালি মেখে দেয়া। জুলাই যোদ্ধাদের দমাতে যে বিশেষ যান নিয়ে রাস্তায় নেমেছিল পুলিশ, সেটি নিয়ে সেদিন রীতিমতো ছেলে খেলায় মেতে উঠেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী সাদমান। ২৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনের ওই ভিডিও ছাত্র জনতাকে জুগিয়েছিল দুর্নিবার সাহস। এক বছর পর সাদমান শোনালেন ভয়ের অচলায়তন ভাঙার সেই গল্প। মুখের কথা থামানোর জন্য তো বন্দুক কামান দরকার নেই, আর্ম ভ্যান দরকার নেই। তো আমার না ওইটা দেখে আসলে পছন্দ হয় নাই যে এইটাই কেন আমার এটা রং করা লাগবে। পিছন দিয়ে শুরু করছি, পিছন থেকে সামনে যে প্রথমে ড্যাশবোর্ডে আমি লিখছি, তারপরে দেখি উপর থেকে দুজন বেরোতে যায়, তারা আর্ম। আমি উঠে পড়লাম গাড়িতে উঠে পড়ে বললাম আসসালামু আলাইকুম, ভালো আছেন, ভিতরে যান। ভিতরে গেল, উপরে আবার লিখে দিলাম ভুয়া। আমি এটা করছি কারণ ওই গাড়ি দিয়ে কিন্তু অনেককে হত্যা করা হয়েছে। এমনও ফুটেজ পাওয়া গেছে যে ফেলাই দেওয়া হচ্ছে লাশ ওই গাড়ির উপর থেকে। তো ওইটা তো আমাকে ট্রিগার করবে স্বাভাবিক। আমি যদি আজকে ওই গাড়িটা ছেড়ে দিতাম, এমন কি নিশ্চয়তা ছিল যে ওই গাড়িটা অন্য কোথাও যে আর আমার 4টা ভাই বা বোনকে আহত করবে না বা মেরে ফেলবে না বা ওর মধ্যে ঢোকায় নিয়ে যে অন্য কোথাও ফেলে দেবে না। তা আমি দেখলাম ভাই তোমার আমি অন্ধ করে দিই। হাতে ছিল রং, উইন্ডশিল্ড পুরো রং করে দিলাম যাতে ও কিচ্ছু দেখতে না পায়। শহরের দেয়ালে এখনও রয়ে গেছে সাদমান ও তার সহযোদ্ধাদের আঁকা গ্রাফিতি। তিনি বলছেন, যতবারই বিপন্ন হয়েছে গণতন্ত্র বাকস্বাধীনতা, ততবারই পুনরুদ্ধার হয়েছে ছাত্র জনতার রক্তস্রোতে। ভবিষ্যতেও সকল অনিয়মের বিরুদ্ধে দাঁড়াবে ছাত্ররাই। আমাদের কোনো কিছুতে যদি 2টা মানুষেরও জান বাঁচে বা তার কথার মূল্য পাই, বৈধতা পাই, সেটার জন্য আমরা যে কোনো কিছু করতে রাজি ছিলাম। এদিক থেকে খবর আসতেছিল যে উত্তরা থেকে একটা ঢল আসতেছে, আর গণভবনের গেট খুলে দেওয়া হয়েছে। এবং নেটে যখন দেখলাম হার সাথে, তখন কনফার্ম হলাম যে ম্যাডাম গেছে গা। মানে মনে হলো যে একটা ভার, মানে মাথার উপর থেকে পৃথিবীর ভারটা নেমে গেল। আমরা শান্তিতে বাসায় ফিরতে পারবো, কোনো চিন্তা নেই, কেউ উঠায় নিয়ে যাবে না, রাস্তায় আবার যাইতে পারবো আরামসে, কোনো চাঁদাবাজি হবে না, কিছু হবে না। কিন্তু সিচুয়েশন, এখনকার সিচুয়েশন তা বলে না।
এখনও আবার ঘুরে ফিরে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ওই সেই অভ্যাসগুলো থেকে গেছে। স্বৈরাচার দেশ ছাড়লেও তার রেখে যাওয়া সংস্কৃতি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান বাধা বলে মনে করেন এই প্রতিবাদী তরুণ। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দুপুর 2টার খবরে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে।